পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 9:45। তো এই চান করে এখনও আসিনি, যাব চান করতে। এই সব বাসি কাজ টাজ সারলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে ডাক্তার সাহেব খেয়ে বেরিয়ে গেলেন, যিশুও বেরিয়ে গেল। সব ভোর ভোর কাজ মানে গুছিয়ে বাড়িতে ঢুকতে বলেছে। আমি এখন এত গরম, সব তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সন্ধ্যায় সন্ধ্যায় সব ঘরে ঢুকে পড়বে, নাকি বলুন? এত গরম বাইরে, এত রোদ, সারাদিন যদি কাজ করবে তাহলে বিশ্রাম নেবে কখন? ওই জন্য আমি বলি সব উঠে পড়ো, সব যাও বলতে। তো ডাক্তার সাহেব তো হাসতে হাসতে বেরিয়ে গেছে। নানা কাজ আছে, ওর চেম্বার তো আছে, পেশেন্ট দেখা আছে, নানা কাজে ব্যস্ত থাকবে আজকে সারাদিন। আর যিশুর আজকে ডিউটি আছে, যিশু বেরিয়ে গেছে। তা আমি এখনও যাইনি চান করতে, একটু বসেছি, এই যে জল খাচ্ছি, একটু জলটা খাই, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর যাব চানটা করব। এসে পুজো সারবো। আগে পুজোটা করা হয়ে গেলে দেখবেন দিনের একটা বড় কাজ করা হয়ে যায়, তাই না? হ্যাঁ, পুজো করা আর বাসি বিছানা তোলা, হ্যাঁ, এই দুটো কাজ হয়ে গেলে দেখবেন অনেক বড় কাজ হয়ে যায়। আর আপনি যখনই মানে ঘরে ঢুকবেন, দেখবেন আপনার ঘরটা গোছগাছ রয়েছে, সুন্দর গুছানো রয়েছে, দেখবেন মনও ভালো হয়ে যায় আর কাজকর্মে এনার্জিও পাওয়া যায়, রান্না করতেও ভালো লাগে। আর যদি দেখেন যে না, ঘর দোর অগোছালো, এখানে গোজা ওখানে গোজা, সেখানে জামাকাপড় পরে আছে নোংরা, তখনই দেখবেন মেজাজটা খারাপ হয়ে যায়। আমার তো হয়, আমার বলেছি না, একদম টিপ টপ সাজানো গুছানো আমি যতটা পারি চেষ্টা করি রাখতে। আমার ওরকম মানে অপরিচ্ছন্নতা নোংরা আমার সকালবেলায় তো নয়ই, অন্য সময় হলো আচ্ছা ঠিক আছে। সকালবেলায় উঠে যতক্ষণ না আমি ঘর দোর গোছগাছ করবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো না, আমার মানে কি বলবো, শান্তি নেই আর কি। তো সেই সব কাজ টাজগুলো শেষ করলাম বসে বসে, একা ঘরে তো করে যাচ্ছি টুকটাক কাজ, এই আর কি। মা এসছিলেন সকালবেলাতে, ঘুরে গেছে। কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর কি, সেই জন্যে সকালবেলায় ঠাকুর থানে পুজো দিতে এসে আমাকে বলে গেছে, বলছে তুমি কিন্তু কালকে কিন্তু কোথাও বেরোবে না। আমি না, আমি এখন আর কোথাও বেরোই না, তো যিশুকে ছাড়া বেরোই না একা। বলছে ভালো হয়েছে, কালকে তুমি কোথাও বেরিও না, এরকম কালকে বাড়িতে অনুষ্ঠান আছে জানো তো। আমি বললাম আচ্ছা। বলে ভীমু তোমাকে বলেনি? আমি না, ভীমুর এখন মাথায় নেই কোন কথা কি কথা, ভীমুর এখন মাথায় নেই। তো এই আর কি। তো চলুন তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন আমার গোপাল, এই যে আমার গোবিন্দ, আজকে একটা গোলাপ ফুল দিয়েছি, অনেকগুলো গোলাপ ফুল এনেছিল। একটা এই যে কানাইকে দিয়েছি, আর একটা এই যে গপুকে দিয়েছি, এই যে জলখাবার খেতে দিয়েছি। হয়ে গেছে পুজো করা, অনেকক্ষণ হয়ে গেছে, প্রসাদটা তুলে নেবো এবার। বসেছি। ডাক্তার সাহেব কি বলেছে জানেন? বলেছে নবদ্বীপে যাবে, গিয়ে নাকি একটা বড় পেতলের গোপাল কোলে করে নিয়ে আসবে। আমি বলছি কেন? যিশুও বলছে কেন, আমাদের তো গোপাল রয়েছে। না, আমি আরও একজনকে আনবো, সে নাকি কোলে করে বড় গোপাল নিয়ে আসবে। কালকে এখানে সোফার উপরে বসে মোবাইল দেখছে, কাজ করছে, তা আমি এসছি, কারণ আমাকে আমি বলি কী হলো, কী চিন্তা আছে? ঠাকুরের আসনের দিকে তাকিয়ে আছে, বুঝলেন তো। তখন আমি বলি কী চিন্তা হচ্ছে আবার? তা বলে যে না, আচ্ছা এই যে কথার মাঝে বলি, দেখুন এই যে আজকে এই বড় জবা ফুলটা আমাকে আমার শাশুড়ি মা দিয়ে গেছেন, এই জবা ফুলটা। তারপরে এই যে ওই যে দেখুন ভোলানাথের পায়ে দিয়েছি, মা আজকে সব ফুল দিয়ে গেছে। এই ফুলটা আগামীকাল পেলে ভালো হতো, তাই না? বৃহস্পতিবার ছিল, ঘটে দিতাম। যাই হোক, মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিয়েছি। তো যাই হোক, তখন বলছে কি বলে, আমি বলি কী দেখা হচ্ছে? আসনের দিকে তাকিয়ে রয়েছে অমনি করে। বলে না, ভাবছি কি যে আমি যে বড় গোপালটা আনবো, এনে রাখবো কোথায়, হ্যাঁ আসনে কোথায় রাখবো। তা আমি চুপচাপ আছি। আমি বলি কেন, এই জায়গাটায় রেখে দেবে, এই যে এইখানে রাধা মাধবের পায়ের কাছে ও বসে থাকবে সিংহাসনে। মাথা নাড়ছে, বুঝলেন। সে নাকি এখন বড়, অনেক মাস ধরেই সে বলছে নবদ্বীপ যাবো চলো, গেলে একটা বড় পেতলের গোপাল তোমাকে এনে দেবো, তুমি সেবা করবে। আমি আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই যে আমার গপু, দেখে নিন। রান্না বান্নাও শেষ হয়ে গেল, ডাক্তার সাহেবও এসে গেছেন, ওই যে বাইরে দাঁড়িয়ে কার সাথে, আমার দেওরের সাথে গল্প করছে। আর ওই ডিম সেদ্ধটা বসিয়ে এসেছি, ব্যাস ওটা হয়ে গেলেই ভালোই হয়েছে। একদম ঠিক সময়ে এসে গেছেন, এসে খাওয়া দাওয়া করবে।
আর কি বলে, এই যে আমি আপনাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলি না, জানেন তো বাইরে না মানে অশ্বত্থ গাছের শুকনো পাতাগুলো পড়ে তো, আর অশ্বত্থ গাছের বীজ পড়ে, আর এমন মানে মশ 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 করে আওয়াজ হয় না, ঠিক মনে হয় যেন মানে কেউ হেঁটে হেঁটে আসছে। ওই জন্য আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ওই দিকে তাকিয়ে থাকি, বুঝলেন তো। রাতের বেলাতেও এরকম আওয়াজ হয় জানেন তো, পুরো মনে হবে যেন কেউ এগিয়ে আসছে বাড়ির দিকে, মশ 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 করে আওয়াজ হবে, কি ভয় লাগে জানেন তো। ওই জন্যই আমি কথা বলি আর ওইদিকে তাকিয়ে থাকি যে সত্যি কি কেউ আসছে নাকি পাতা ঝরার আওয়াজ হচ্ছে, বুঝলেন। তো চলুন, হ্যাঁ ডাক্তার সাহেব এসে গেছে, পরে গল্প করবো। ডাক্তার সাহেবের খাওয়া হয়ে গেছে, যিশুকে এবার খেতে দেবো। হ্যাঁ চট করে এবার দেখিয়ে দিই, এখানে করেছি উচ্ছে সেদ্ধ, আর এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাচ্ছিলাম না সেইটা, এখানে হচ্ছে ডিম সেদ্ধ, আর এই যে আলু ভাতে, আর এই যে যিশুর জন্য পেঁপের তরকারি, আর এই যে মসুর ডাল। ব্যাস এই আজকের রান্না। ডাক্তার সাহেবের খাওয়া হয়ে গেছে, এক্ষুনি এসেই জামাকাপড় ছেড়েই খেয়ে নিল, খুব খিদে পেয়ে গেছিলো জানেন তো। আর যিশুকেও খেতে দেবো, দিয়ে আমি অন্য কাজে যাব। চলুন, হ্যাঁ পরে কথা। চলুন, খাওয়া দাওয়া তো সব শেষ করলাম, তারা তো সব খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। ডাক্তার সাহেব তো আর পারেনি, খেয়ে এসেই একদম শুয়ে পড়েছে। আর পারে বলছে বাইরে অসহ্য রোদ, জানো তো, অসহ্য রোদ। আমার মানে মাথা ফাথা ঘুরছিল, এত নাকি গরম, সে তো দেখেই বোঝা যাচ্ছে, ঘরের ভিতর থেকেই তো আমি বুঝতে পারছি, তাহলে বাইরে কি অবস্থা বলুন তাহলে। তো যাই হোক, দুটো খেয়ে নিয়ে শুয়ে পড়েছে, যিশুও খেয়ে তার ঘরে ঢুকে গেছে। আমি এই খাওয়া দাওয়া শেষ করে দুধ টুধ ফুটিয়ে সব কাজ শেষ করে এই এসে একটু বসেছি, ওই গোবিন্দর অন্নটা তুলে নিয়ে যাব। এখন বাজে 3:30 বাজে। তো এই আর কি, একটু এসে বসলাম, এই এতক্ষণে মানে দম নিলাম, বুঝলেন তো। এই হচ্ছে, বন্ধুর সঙ্গে কথাবার্তাও বলা হয়ে গেছে, ওই রান্না করতে করতেই গল্প করছিলাম জানেন তো, অনেকক্ষণ গল্প করলাম। ওই যে বললাম, আমরা ফোন ধরলে দুই বন্ধুতে, ফোন ধরলে আর আমাদের কথা শেষ হয় না। আজকে তো আধা ঘন্টায় তবু কথা শেষ হয়েছে। আমার ছেলে বলছে, বাবা এ তো অল্প সময়ে শেষ হয়ে গেল, কি ব্যাপারটা হলো আজকে। মানে ফোন ধরে আমরা যদি গল্প শুরু করি, সে গল্প আর শেষ হতে চায় না। কি করব বলুন, দুজনের দেখা তো হয় না। ওই ফোন ধরলে পরে মনের কথা, প্রাণের কথা, সুখের কথা, দুঃখের কথা, যত রকমের কথা আছে সব ও বলতে থাকে, আমিও বলতে থাকি। কি করব বলুন, ওই জন্যই আমাদের দেরি হয়ে যায়। আমার সব বন্ধুরাই ওই রকম, বলছি না, এরা আমার সব স্কুল জীবনের বন্ধু। হ্যাঁ, একসাথে আমরা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, সেই জন্যে এদের সঙ্গে আমার সম্পর্কটা অন্য রকম, বন্ধুত্বের সম্পর্কটা। সেই জন্যে গল্প ধরলে আর শেষ হতে চায়। দেখুন, আজকে যার সাথে কথা বললাম, পাপড়ি, হ্যাঁ আমার স্কুল জীবনের বন্ধু। স্কুল জীবন বলতে কি জানেন, তখন আমি তো ক্লাস 7-এ উঠে কলকাতা থেকে ক্লাস 7-এ এসে এখানে ভর্তি হয়েছি, আর তার পরের বছর পাপড়ি এসে ক্লাস 8-এ আমাদের সাথে জয়েন করলো আর কি, ওই একই স্কুলে। তো সবাই আমরা মিলে মিশে হইচই করে থাকতাম। আর ও না খুব, পাপড়ি হচ্ছে মানে কি বলবো বলুন তো, মানে খুব হইচই করা, খুব মানে হাসি মজা করা একটা মেয়ে ছিল। সবার সাথে গল্প করতো, সবার সাথেই হই হই করতো, সবাইকে খোঁচা দিত, এরকম ছিল। মানে ওর মধ্যে কোনো ইগো ছিল না কোনো দিন। তো ওই রকম করতে, তারপরে আমাদের যেখানে বাড়ি তার থেকে ওদের বাড়িটা 5 মিনিটের রাস্তা ছিল। তো ও আমাদের বাড়িতে আসতো, আমিও ওদের বাড়িতে যেতাম, এই করতে করতে না কবে কিভাবে কি জানি আমাদের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে যায়, আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাই জানেন তো। আমরা দেখো, ওর বাবা ছিল হচ্ছে রোডসের ইঞ্জিনিয়ার, আর আমার বাবা LICর ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার। তো ওইসবের মধ্যে আমাদের কোনো মানে দুজনের মধ্যে না কোনো ইগো ছিল না, কোনো ইগো ক্ল্যাশ ছিল না আমাদের। আমরা দুজনেই মানে অত্যন্ত সাধারণ মাপের মেয়ে ছিলাম, পড়াশোনা করতাম, হাসি মজা করতাম, একসঙ্গে বেড়াতাম, ঘুরতাম হাত ধরে, আমাদের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেছিলো। তারপরে তো স্কুল জীবন পাশ করলাম, করার পরে আমরা সব বন্ধুরা মিলে উচ্চ মাধ্যমিক পড়তে গেলাম গোপ কলেজে, আর ও গিয়ে ভর্তি হলো মিশন গার্লসে উচ্চ মাধ্যমিকটা। তো তারপরে অন্যান্য বন্ধুদের সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়ে গেছিলো ঠিকই, কিন্তু আমি আর পাপড়ি ওই একই জায়গায় প্রাইভেট টিউশন পড়তে যেতাম ইংলিশে। তো ওইখানে ওর সঙ্গে আমার যোগাযোগটা ছিল। তারপরে ওর বাবা ট্রান্সফার হয়ে চলে যায় কলকাতা, আর আমার তো বিয়ে থা হয়ে যায়। বহুদিন পাপড়ির সঙ্গে, বহুদিন কি বহু বছর পাপড়ির সঙ্গে আমার যোগাযোগ ছিল না। অন্য বন্ধুদের সঙ্গেই আমার যোগাযোগ ছিল না, অন্য কোনো বন্ধুদের সঙ্গে যারা আমার স্কুল জীবনের অন্যান্য বন্ধু।
তারপরে আমার আমি তখন তো হোয়াটসঅ্যাপ করতাম না, আমার অন্যান্য বন্ধুরাই আমার মায়ের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমার সঙ্গে এক এক করে যোগাযোগ করে। প্রায় 20 বছর বাদে আবার সবার সাথে যোগাযোগ হয়, জানেন তো। দিয়ে একে 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 সব বন্ধুদের আমি খুঁজে পাই, আবার আমাদের যোগাযোগ হয়। তখনও পাপড়ির সাথে যোগাযোগ হয়নি, পাপড়ির কথা মনে পড়তো খুব, যে কোথায় গেল মেয়েটা, ফোন নাম্বারও নেই, আর আমি খুঁজেও পাই না কোথাও ওকে। করতে করতে আমার ওই অন্য যারা বন্ধু রয়েছে তারাই ওকে খুঁজে বের করলো একদিন। দিয়ে ওকে হোয়াটসঅ্যাপে নিয়ে এলো, আমাকেও যেমন হোয়াটসঅ্যাপে টেনে নিয়ে এলো, তুই হোয়াটসঅ্যাপে আয় করে। তারপরে ওকেও সেমনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলো আর কি, করে সেই থেকে আবার আমাদের মানে যোগাযোগ হলো, আবার আমাদের মানে সূত্রপাত হলো আর কি সেই ভুলে যাওয়া বন্ধুত্বের। তো সেই থেকে মানে আমাদের অকপট বন্ধুত্ব, বুঝলেন তো। আমরা যখন গল্প করতে শুরু করি তখন মানে কি বলবো আপনাদের, মানে কোনো কথা বাকি থাকে না। হ্যাঁ, ওর স্বামী হচ্ছে, ওর হাজব্যান্ড হচ্ছে প্রফেসর, আমার হাজব্যান্ড ডাক্তার, ওর ছেলেও ডাক্তার আমার যিশুর মতো। তো তাতে কি, ওসব আমাদের মধ্যে কোনো কাজ করে না। আমরা যখন গল্প করতে শুরু করি ফাটিয়ে গল্প করি, একদম মনের কথা প্রাণের কথা যত আছে আমাদের সব। এবার দেখুন মানে কি বলুন তো, আপনারাও আমার বন্ধু, কিন্তু এখানেও আমার আরও বন্ধু আছে, কিন্তু মানে প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু কথা থাকে না, সেরকম আমার জীবনেও এমন অনেক কথা আছে যেগুলো আমি অন ক্যামেরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, সেটা কোনো দিনই পারবো না, তাই না? তো কিন্তু ওদের সঙ্গে আমি সে কথাগুলো অকপটে শেয়ার করি। ওরা আমার সব কিছু জানে, বললাম না, ওরা আমার স্কুল জীবনের বন্ধু, তো ছোট্টবেলাকার বন্ধু। আমরা একসাথে খেলেছি, ঘুরেছি, হাসি মজা করেছি, পড়াশোনা করেছি। সেই জন্যে ওদের সঙ্গে আমি যে কথাটা আলোচনা করব প্রাণ খুলে অকপটে করতে পারবো। তো ওরা আমার সব কিছু জানে, আমিও ওদের সম্পর্কে সব কিছু জানি। এই হচ্ছে মজা, বুঝলেন বন্ধুরা। তো এতক্ষণ আপনাদের সঙ্গে দেখা করা হয়নি, কারণ হচ্ছে আমরা মা বেটা একটুখানি চা বিস্কুট খাচ্ছিলাম, ওই এসিটা চালিয়ে ওই ঘরের মেঝেতে বসে গল্প করছিলাম পা মেলে বসে, আর চা বিস্কুটটা খেলাম আর কি বসে বসে। অনেক গল্পই হলো, মাঝখানে ডাক্তার সাহেব এসেছিলেন, এসে আবার গল্প টল্প করে টোরে আবার বেরিয়ে গেছে কাজে। তো এইসব আর কি, এই এতক্ষণই গল্প টল্প করে এবার যিশু গেল নিজের পড়াশোনা করতে, আর আমি এলাম। এই যে বোতলগুলো সকাল থেকে জল ভরা হয়নি জানেন, পড়েই ছিল, আর গা করছিলাম না, ওই সব ভরে ভরে কোনো রকম একটু জল টল খেয়ে নিচ্ছিল, সেই সব এখন জল টল ভরবো। আর ডাক্তার সাহেবের কাণ্ড দেখুন, বললাম যে কি বলে সর্ষের তেল আনতে, দেখুন সাদা তেল নিয়ে চলে এসছে। ওর এখন মাথা আর কাজ করছে না। আমি সকালবেলায় বললাম কি গো, লিস্টটা তো করতে হবে, মাসের জিনিস আনতে হবে। হ্যাঁ করে ফেলো। আমি তুমি তাহলে একটুখানি আমাকে সর্ষের তেল এনে দিয়ে যেও তো, তারপরে আমি লিস্টটা করছি। হ্যাঁ হ্যাঁ এনে দেবো। সন্ধ্যাবেলায় নিয়ে এসছে দেখুন সাদা তেলের প্যাকেট। আমি বলি এটা কি হলো না, তখন কিছু বলেনি, কিছুক্ষণ বাদে আবার ঘুরে এসছে, সে বলছে শোনো পূর্বা, তুমি ওই সাদা তেল দিয়েই আজকের মতন রান্না করে দাও, বুঝলে, কালকে সকালবেলায় আমি নিয়ে আসবো, তোমাকে কিন্তু এখন যেতে হবে না তেল আনতে। আমি না, আমি কোথাও বেরোচ্ছি না। না না ওইটা দিয়েই তুমি রান্না করে দাও, কিছু হবে না, সাদা তেলেই খাবো বলে দিয়ে তাই এক্ষুনি তাই যিশুকে বলছিলাম যে ওর এখন মানে মন অন্যদিকে, তো ও এখন এতটাই কাজে ব্যস্ত রয়েছে না, এতটাই কাজে ব্যস্ত যে ওকে এখন এসব কথা বলে লাভ নেই। তাই যিশু হাসছে জানেন। তো চলুন, হ্যাঁ কাজকর্মগুলো সারি, টুকিটাকি অনেক কাজ আছে, তারপরে ইস্ত্রি করব। সে পাহাড় প্রমাণ ইস্ত্রি জমে রয়েছে জানেন, কতটা কি করব জানি না, দেখি কতটা করতে পারি, আজকে না ধরলেই নয়। তো চলুন, হ্যাঁ পরে আবার কথা বলবো আপনাদের। তো এই দেখুন রাতে বানালাম হচ্ছে এই যে রুটি আর এই যে প্লেন আলু ভাজা, আর মিষ্টি আছে, দুধ আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখন বাজে 10:40, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর আমি আজকে রাতে একটু ছাতু খাবো জানেন, ছাতুর কথাটা ভুলেই গেছিলাম, আজকে হঠাৎ মনে পড়লো যে ওই জন্য আজকে আমি একটু ছাতু খাবো। তো ব্যাস এইখানেই আজকে ইতি টানলাম। কালকে আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।